হাই গাইস, আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওর মাধ্যমে কিছু নতুন শিখব, নতুন কিছু জানব। আজকের ভিডিওর আপডেট থাকবে ইরান ওয়াটার ক্রাইসিস। জলের জন্য ছটফট করছে গোটা শহর। ভয়ঙ্কর পরিণতির অপেক্ষায় 1.5 কোটি মানুষ। কোন অভিশাপে মৃত্যুসজ্জায় পারস্যের রাজধানী? জলশূন্য ইরান, তেষ্টায় ছাতি ফাটছে তেহরানের। আর তাই সাবেক পারস্য দেশে শুরু হয়েছে জল রেশনিং, অর্থাৎ গণবন্টন ব্যবস্থার মাধ্যমে নাগরিকদের জীবন বিলি করছে প্রশাসন। শুধু তাই নয়, পরিস্থিতি সামলাতে বাসিন্দাদের রাজধানী ছাড়ার অনুরোধ করছে শিয়া মুলুকটির সরকার। ফলে 1 কোটির বেশি মানুষের বাস্তুহারা হওয়ার বাড়ছে আশঙ্কা। একে চলতি শতাব্দীর জলবায়ুর পরিবর্তনগত সবচেয়ে বড় প্রাকৃতিক সংকট বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ। স্থানীয় গণমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী বর্তমানে মারাত্মক খরার কবলে পড়েছে ইরান। গত 60 বছরে হেন শুষ্ক রক্ষতার মুখোমুখি কখনোই হয়নি তেহরান। চলতি বছরের উষ্ণতম শরৎকাল কাটিয়েছে সাবেক পারস্য দেশ। শুধু তাই নয়, সেপ্টেম্বরের গোড়া থেকে সিয়া মুলুকটিতে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। নভেম্বর ডিসেম্বরও সেই সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। ইরানের তীব্র জলসংকটের সর্বাধিক প্রভাব পড়েছে তেহরানে। রাজধানী শহরটিতে ইতিমধ্যেই মধ্যরাত থেকে ভোর 5টা পর্যন্ত জল সরবরাহ পুরোপুরিভাবে বন্ধ করেছে স্থানীয় প্রশাসন। এতদিন পর্যন্ত ওই এলাকার জলের চাহিদা মেটাচ্ছিল 5টি প্রধান জলাধার। তার মধ্যে একটি সম্পূর্ণভাবে শুকিয়ে গিয়েছে, আর বাকিগুলির জলধারণ ক্ষমতা হ্রাস পেয়েছে প্রায় 92%। ফলে যত সময় গড়াচ্ছে ততই সেখানে বাড়ছে খরার প্রকোপ। রাজধানীর জল দেউলিয়া অবস্থা নিয়ে ইতিমধ্যেই গণমাধ্যমের কাছে মুখ খুলেছে তেহরান রিজিয়নাল ওয়াটার অথরিটি। তাদের দাবি, কারাজবাদের জলাধারে মাত্র 2 সপ্তাহের মতো পানীয় জল অবশিষ্ট রয়েছে। ফলে ধীরে ধীরে শহরের বাইরেও বিস্তৃত হচ্ছে খরার প্রকোপ। সাবেক পারস্য দেশের দ্বিতীয় বৃহত্তম শহর মাসহাদের জলাধারের জলধারণ ক্ষমতা 3%-এর নিচে নেমে গিয়েছে। ফলে তীব্র জলসংকটের মুখে পড়ছেন 40 লক্ষের বেশি বাসিন্দা। বিশেষজ্ঞদের দাবি, এই অবস্থার কোনো পরিবর্তন না হলে আগামী দিনে পুরোপুরি জলশূন্য হবে তেহরান। তখন বাসিন্দাদের এক ফোঁটা জলও সরবরাহ করতে পারবে না স্থানীয় প্রশাসন বা পুরসভা। পরিস্থিতির ভয়াবহতা আঁচ করে গত অক্টোবরে বিস্ফোরক মন্তব্য করেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান। তার দাবি, আগামী দিনে রাজধানী হিসাবে কাজ করার যোগ্যতা হারাবে এই শহর। এর জন্য মূলত জলসংকটকেই দায়ী করেছেন তিনি। গত 20 নভেম্বর সরকারি গণমাধ্যমে প্রেসিডেন্ট পেজেকশিয়ান বলেন, এই মাসের শেষের দিকে তেহরানে বৃষ্টি না হলে আমাদের জলবন্টন ব্যবস্থাকে আরও কঠোর করতে হবে। তাতে পরিস্থিতি কতটা সামাল দেওয়া যাবে তা নিয়ে সন্দেহ আছে। আমাদের হয়তো রাজধানী শহর খালি করতে হবে। তার জন্য প্রস্তুত হতে নাগরিকদের অনুরোধ করছি। উল্লেখ্য, প্রেসিডেন্ট পেজেশকিয়ান তেহরান খালি করার কথা বললেও সংশ্লিষ্ট প্রক্রিয়াটি মোটেই সহজ নয়। যেভাবে জল সংকট বাড়ছে সেইভাবে বাসিন্দাদের অন্যত্র সরানো অসম্ভব। ইতিমধ্যেই রাজধানীর বিত্তবানেরা মোটা টাকা খরচ করে জল কিনছেন। মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের সরকারি গণবন্টন ব্যবস্থার উপর নির্ভর করতে হচ্ছে। জলের অভাবে নাগরিক ও গৃহপালিত প্রাণীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ইরানের বিস্তীর্ণ এলাকা জুড়ে এই খরা পরিস্থিতি শুধুমাত্র বৃষ্টিপাতের অভাবে হয়েছে এমনটা নয়। এর নেপথ্যে রয়েছে একাধিক কারণ। সাবেক পারস্য দেশটিকে জল মাফিয়া বলে কটাক্ষ করেছেন নিক কাউসার নামের এক পশ্চিমী গবেষক। তার দাবি, অপরিকল্পিতভাবে ভূগর্ভস্থ জল ব্যবহার করেছে তেহরান। নাগরিক সুবিধার কথা বলে কয়েক বছর ধরে সেখানে চলেছে বেশ কয়েকটি মেগা প্রকল্প। সেই তালিকায় বাঁধ নির্মাণ, গভীর কূপ খনন এবং মাত্রাতিরিক্ত জল সরবরাহের কথা বলেছেন তিনি। এ প্রসঙ্গে টাইমস পত্রিকায় কাউসার লিখেছেন, মেগা প্রকল্পগুলিতে বাস্তবায়িত করতে জলবিদ্যা এবং পরিবেশগত ভারসাম্যের মৌলিক বিষয়গুলিকে উপেক্ষা করেছিল ইরান। ফলে তেহরানের উপরে নেমে এসে ঈশ্বরের অভিশাপ। বিশ্লেষকদের একাংশের অভিযোগ, একটা সময় রাজধানী শহরটিতে জলের অপচয় ছিল চোখে পড়ার মতো, কিন্তু পরেও ব্যাপারে কোনো পদক্ষেপ করেনি পারস্য উপসাগরের কোলের দেশটির সরকার ও প্রশাসন। শিয়া মুলুকটিতে জলের সংকটের দ্বিতীয় কারণ হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের আঙুল তুলেছেন বিশেষজ্ঞদের একাংশ। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের এই অস্ত্রটি তেহরানের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে।
ফলে বাঁধের জল ধারণকে অত্যাধুনিক করে তোলা বা জল সংগ্রহ ব্যবস্থা করে তুলতে পারেনি সাবেক পারস্য রাষ্ট্র। এর জেরে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি খারাপ থেকে খারাপতর হয়েছে। 1979 সালে ইসলামীয় বিপ্লবে ইরানের পতন হয় রাজতন্ত্রের। তেহরানে ক্ষমতা আসে শিয়া ধর্মগুরু রুহুল্লাহ খমেনি। অন্যদিকে সাবেক পারস্য দেশটির রাজা মোহাম্মদ রেজা শাহ পাহলভি আশ্রয় নেয় আমেরিকায়। ওই বিপ্লবের আগে পর্যন্ত সংশ্লিষ্ট দেশটির উপর যুক্তরাষ্ট্রের প্রভাব ছিল চোখে পড়ার মতো, কিন্তু কুর্সিতে বসেই রাতারাতি খোমেনি তার পরিসমাপ্তি ঘটান। ফলে তেহরানের উপর একাধিক নিষেধাজ্ঞা চাপিয়ে দেন ওয়াশিংটন। ফলে গত 4.5 শতকে সেখান থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারেনি এই শিয়া মুলুক। ভূপ্রাকৃতিকগতভাবে ইরানের মাটি বেশ রুক্ষ। পারস্য উপসাগরের পাহাড়ঘেরা দেশটির এক বড় অংশ জুড়ে রয়েছে মরুভূমি। এই পরিস্থিতিতে সমুদ্রের লবণাক্ত জল পরিশোধন করে ব্যবহার করার সুযোগ রয়েছে তেহরানের সামনে, কিন্তু সমস্যা হলো শিয়া মুলুকটির হাতে নেই ওই পরিশোধন প্রযুক্তি। সংশ্লিষ্ট প্রক্রিয়াটি বহুল পরিমাণে ব্যবহার করে থাকে ইসরায়েল, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহী সহ পশ্চিমের একাধিক দেশ। ভূ রাজনৈতিক কারণে প্রত্যেকের সঙ্গে ইরানের শত্রুতা রয়েছে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকা দেশগুলির তালিকায় 6ষ্ঠ স্থানে রয়েছে ইরান। জলবায়ু পরিবর্তনের কারণে শিয়া মুলুকটির 82% এলাকা শুষ্ক বা আধা শুষ্ক এলাকায় পরিণত হয়েছে, কিন্তু তারপরেও খাদ্যের স্বয়ংপূর্ণতা পেতে যে ফসলগুলি উৎপাদনে বেশি জল লাগে সেগুলি পরিমাণে চাষ করেছেন সেখানকার কৃষকরা। ফলে উত্তোলিত ভূগর্ভস্থ জলের 90% ব্যবহার হচ্ছে সেচের কাজে। পশ্চিমী গণমাধ্যমগুলির একাংশ আবার বর্তমান জলসংকটের জন্য ইরানের অভ্যন্তরীণ জাতিগত এবং আঞ্চলিক সমস্যাকে নিশানা করেছে। তাদের দাবি দেশের সুনির্দিষ্ট কয়েকটি জনগোষ্ঠীকে জল ব্যবহার থেকে বঞ্চিত রেখেছে শিয়া ধর্মগুরু পরিচালিত তেহরান। সেই কারণে অপরিকল্পিতভাবে এই এলাকার জলকে অন্যত্র সরানো হয়েছে, ফলে সেটাই বুমেরাং হয়ে ফিরে এসেছে প্রশাসনের কাছেই। ইয়েল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসবিদ এবং ইরান বিশেষজ্ঞ আরশাদ আবদিজি বলেছেন, অতীতে এই ছবি ব্রাজিলের সাও পাওলো এবং দক্ষিণ আফ্রিকার কেপটাউনে দেখতে পাওয়া গিয়েছে। শেষ পর্যন্ত অবশ্য বৃষ্টি হওয়ায় প্রাকৃতিকভাবে পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হয়েছে দুই রাষ্ট্র, কিন্তু সেই সৌভাগ্য তেহরানে নাও হতে পারে, কারণ বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস দিতে পারেনি সাবেক পারস্য দেশটির আবহাওয়া দপ্তর। কিন্তু তারপরেও আজিজি মনে করেন, দ্রুত রাজধানী বদল করলে বড় চ্যালেঞ্জের মুখে পড়বে ইরান, কারণ 1 কোটির বেশি বাসিন্দাকে অন্য শহরে নিয়ে যাবার মুখের কথা নয়। দ্বিতীয়ত, তেহরানকে দেশটির বাণিজ্যের প্রাণকেন্দ্র বলা হতে পারে এবং এটি দূরবর্তী এলাকা থেকেও সেখানে চাকরি বা ব্যবসা করতে আসেন বহু মানুষ। রাজধানী স্থানান্তরিত হলে তাদের রুচি রুটিরও প্রশ্নের মুখে পড়বে। দ্বিতীয়ত, রাজধানী স্থানান্তরিত করলে তেহরানের দূতাবাসগুলিতেও সরাতে হবে। এর জন্য কূটনৈতিক সম্পর্ক রয়েছে এবং প্রতিটা দেশের সঙ্গে যোগাযোগ করতে হবে ইরান সরকারকে। সেই কাজ বেশ সময় সাপেক্ষ। সাবেক পারস্য দেশটির হাতে কোনো পরিকল্পিত শহরও নেই। বর্তমান পরিস্থিতি সেটা তৈরি করতে গেলে বিপুল খরচ করতে হবে তাদের। সেক্ষেত্রে অর্থনৈতিক চাপ সহ্য করতে হতে পারে শিয়া মুলুকটিতে। আর সেই প্রেসিডেন্টের মন্তব্যকে গুরুত্ব দিচ্ছে না তেহরানের সাবেক মেয়র গোলাম হোসেইন কারওয়াসি। গণমাধ্যমকে তিনি বলেন, উনি অবশ্যই কোনো রসিকতা করছেন। রাজধানী শহর কোনোভাবেই খালি করা সম্ভব নয়, আর এটাকে আমরা সমাধান হিসেবেও দেখতে পারি না। অন্য শহরে এই ধরনের খরার সমস্যা হতে পারে, আর আপনি বারবার রাজধানী বদল করতে পারবেন না, এটি তার উক্তি। তো আজকে আমরা জানলাম যে জলের সংকটে ছটফট করছে গোটা তেহরান শহর। আজকের মতো ভিডিওটি এখানেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে। আজকের মতো এখানেই, বাই বাই।